এখন দেখেন এক একজন এক এক রকম ইনকাম করে, কেউ হচ্ছে 4 লাখ ইনকাম করে, কেউ 5 লাখ ইনকাম করে, কেউ 6 লাখ ইনকাম করে। সেটা হচ্ছে তার জবে তার কতটুকু পেমেন্ট করে। এখন দেখেন আপনি যদি একটা কোর্সে জব করেন বা উলিশে জব করেন, আপনার পেমেন্ট কিন্তু আলাদা। আপনার তখন মানে $3000 এখান থেকে আসবে, ঠিক আছে। এরপর আপনি যদি একটা ক্যাশ জব করেন, সেখানে আপনার শিফট বেশি দেয়, 50 ঘন্টা দেয় বা 60 ঘন্টা দেয়, সেক্ষেত্রে আপনার ইনকাম আরো বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা ইনকাম বা 6 লাখ টাকা ইনকাম আপনি পসিবল, ইম্পসিবল কোনো শব্দ নাই, পসিবল যদি সেটা আপনি ম্যানেজ করতে পারেন। ওইরকম জব যদি আপনি ম্যানেজ করতে পারেন, ক্যাশ প্লাস ট্যাক্স, সেক্ষেত্রে 5-6 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। কেউ কেউ নর্মাল ইনকাম 4 লাখ করে, কেউ 3 লাখ করে, এটা ডিপেন্ড করে মানে কে কে কি ধরনের জব করে, কয় ঘন্টা শিফট তারা দেয়, এটা হচ্ছে ডিপেন্ড করে। এখন দেখেন অনেকে বলে যে হ্যাঁ ভাই 3 লাখ টাকা কি পসিবল, 5 লাখ টাকা কি পসিবল, ভাই দেখেন এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এক এক মানুষ এক এক রকম ইনকাম করে, সবার তো ইনকাম আর এক না। প্রশ্ন করছেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে যদি আমি মেলবোর্ন বা সিডনিতে আসি বা ফারতে আসি, সেখান থেকে আমি টিউশন ম্যানেজ করতে পারবো কিনা, এই কথা সহজ কথার উত্তর আমি একদম আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে আজকে এই টিপসটা দিচ্ছি। অস্ট্রেলিয়াতে যখন আসবেন, আপনারা অনেকে বলো যে বাংলাদেশে আপনি বলবেন যে অমুক অমুক জায়গায় জব করছেন, অমুক জায়গায় এটা করছেন সেটা করছেন, বাংলাদেশে এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবেন। ভাই জীবনও জব হয়েও না, খুব কম হয়। আমি ট্রাস্ট মি, আমি আপনাদেরকে মানে বাস্তব কথা বলতেছি। আপনি এখানে আসার পর এখানে দেখেন সবাই কিন্তু জব মানে 90% জব যারা পায় আর কি, টিএফএন হোক, ক্যাশে হোক, যেটাই হোক, ওরা হচ্ছে যে আপনার মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এখানে লাইফ স্টাইলটা কেমন, মানে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি লাইফ সিকিউর কিনা বা রাতে নিরাপদ চলাচল করতে পারে কিনা। সো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আইসা মতো আপনি জব পাইবেন না যদি আপনার ভালো রেফারেন্স না থাকে, অথবা আপনার যদি মানে ওইরকম সিভি যদি ওইরকম না হয়। দেখেন আমাদের একটা মিস্টেক বলি, দেখেন আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক হচ্ছে কি, আমরা সবসময় সিভিতে যে জিনিসটা উল্লেখ করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে অস্ট্রেলিয়া যারা 2025 বা 26 সালে আসবেন তাদের কি আসা উচিত কিনা, আর অস্ট্রেলিয়া আসলে কি আপনার লাভ হবে না লস হবে, বা অস্ট্রেলিয়া আসলে ভবিষ্যতে পিআর পাওয়ার ফ্যাসিলিটি কেমন, আর অস্ট্রেলিয়াতে ইনকাম আসলে কেমন, তো বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো আমরা মেইন পয়েন্টে যাই, আমরা ভিডিওটা লং করবো না। তো দেখেন অনেকে আমাকে প্রশ্ন করছেন ফেসবুক পেজে যে ভাইয়া অস্ট্রেলিয়া যদি আমি আমার বাবার জমি বিক্রি করে আসি, অথবা আমি যদি আমার বাবার একটা ফ্ল্যাট বিক্রি করে আসি, অথবা কারো থেকে টাকা ধার করে যদি আমি অস্ট্রেলিয়াতে ঢুকি, স্টুডেন্ট বিষয়তে আসি বা ভিজিট বিষয়তে আসি, যেটাতে আসি না কেন, আমার কি আসাটা কি ঠিক হবে কিনা, বা আমি যে এরকম একটা ইনকামের চিন্তাধারা করে যে অস্ট্রেলিয়াতে ঢুকতে চাচ্ছি, ওই টাকাটা ইনকাম করা যায় কিনা অস্ট্রেলিয়াতে, আর অস্ট্রেলিয়ার পিআর প্রসেসটা কেমন, আসলে কি এখানে যদি লং টাইম স্টে করে অথবা যদি পিআর জন্য সে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কি পিআর পাবে কিনা। তো এই ধরনের অনেক প্রশ্ন আমি পাইছি, কমেন্টও পাইছি, প্লাস আমার পেজেও মেসেজও পাইছিলাম। তো আজকে আমি ক্লিয়ার করে দিব যে অস্ট্রেলিয়ার ইনকাম পিআর সব ক্লিয়ার করে দিব আজকে ভিডিওতে। তো ভিডিওটা অনেক লং হইতে পারে, তো বাট তারপর আপনাদের উপকার হবে, যেহেতু বর্তমান পরিস্থিতি কেমন অস্ট্রেলিয়া সেটা নিয়ে আলোচনা করা হবে। সো আমরা মেইন পয়েন্টে চলে যাব। তো ভিডিও শুরু করার আগে বলি, এখনো অনেক স্টুডেন্ট আইএলটিএস করতেছে, ফিটিয়ে করতেছে, এখনো হিউজ স্টুডেন্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতেছে। এখন যে ভিসা রেশিও যেটা মোটামুটি ভালো হয়ে আছে, খারাপ না। 25 সালে জুলাই দিয়ে কিন্তু চেঞ্জ আসবে, রুলস আসবে। অস্ট্রেলিয়া সরকার যেহেতু নির্বাচিত হয়েছে, ওদের এখনো নতুন রুলস কোনো রেগুলেশন ওরা কোনো এখনো প্রণয়ন করা নাই, কিন্তু 25 সালে জুলাই দিকে ওরা নতুন রুলস আনবে, ওরা অ্যানাউন্স করবে। কি কি রুলস আনবে সেটা দেখবেন, প্রত্যেক বছর জুলাইতে ওরা রুলস আনে নতুন নতুন, যে পিআর এর প্রসেস, অন্যান্য প্রসেস, তারপর স্টুডেন্ট কি কম নেবে না বেশি নেবে, ওরা 2025 সালের জুলাই দিকে সেটা জানা দিবে। সো জুলাইতে আপনারা জানতে পারবেন যে কি কি রুলস আসতেছে, কি কি প্রসেস ওরা নতুন করে দিচ্ছে, টিআর পিআর, তারপর স্টুডেন্ট বিষয়, ওয়ার্কিং বিষয়, সব বিষয় নিয়ে ওরা সবকিছু নিয়ে ওরা জুলাই মাসে একটা আপডেট দিবে। ওরা রুলস তখন ওরা অ্যানাউন্স করবে, ওদের রুলস গুলো ওরা বাস্তবায়ন করবে। 3 ডিসেম্বর আসি, তখন শুরুতে এসে কিন্তু আমি জব পাই নাই। তারপর শুরুতে এসে কিন্তু আমার সবকিছু নতুন লাগছে, মানে এসে আমি মাত্র জব পাই নাই। তারপর হচ্ছে যে আমার ম্যাপ ট্যাপ চিন্তা অনেক টাইম লাগছে, দেন হচ্ছে যে ট্রাম অন্যান্য কিছু, মানে সবকিছুর সাথে আমার শুট করতে একটু টাইম লাগছে। সো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আইসা মতো আপনি জব পাইবেন না যদি আপনার ভালো রেফারেন্স না থাকে, অথবা আপনার যদি মানে ওইরকম সিভি যদি ওইরকম না হয়। দেখেন আমাদের একটা মিস্টেক বলি, দেখেন আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক হচ্ছে কি, আমরা সবসময় সিভিতে যে জিনিসটা উল্লেখ করি। তো আমি আপনাদেরকে আজকে এই টিপসটা দিচ্ছি। অস্ট্রেলিয়াতে যখন আসবেন, আপনারা অনেকে বলো যে বাংলাদেশে আপনি বলবেন যে অমুক অমুক জায়গায় জব করছেন, অমুক জায়গায় এটা করছেন সেটা করছেন, বাংলাদেশে এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবেন। ভাই জীবনও জব হয়েও না, খুব কম হয়।
আমি ট্রাস্ট মি, আমি আপনাদেরকে মানে বাস্তব কথা বলতেছি। আপনি এখানে আসার পর এখানে দেখেন সবাই কিন্তু জব মানে 90% জব যারা পায় আর কি, টিএফএন হোক, ক্যাশে হোক, যেটাই হোক, ওরা হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়া মেলবোর্নের কথা উল্লেখ করে। আপনি ধরেন মেলবোর্ন স্টেটে আসছেন অথবা সিডনিতে গেছেন, আপনি বলুন যে আপনি সিডনিতে অমুক রেস্টুরেন্টে, ধরেন আপনি এই রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে গেছেন, ধরেন আপনি গেছেন ইয়াতে গ্রিলডে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য গেছেন, তো ইন্টারভিউতে যদি ডাকার পরে যদি শেফ জিজ্ঞেস করে অথবা যদি যিনি ইন্টারভিউ নিবে উনি যদি জিজ্ঞেস করে যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কোথাও জব করছেন কিনা, এখন আপনি যদি ওইখানে উল্লেখ করেন যে হ্যাঁ আমি বাংলাদেশে অমুক রেস্টুরেন্টে জব করছি, ওরা কিন্তু ওগুলো দেখবে না। ওরা ওরা দেখবে যে আপনি আসলে অস্ট্রেলিয়া মেলবোর্নে কোনো জব করছেন কিনা বা সিডনিতে কোনো জব করছেন কিনা। তো আপনি আপনি চালাকি করে বলবেন যে হ্যাঁ আমি মেলবোর্নে অমুক জায়গায় জব করছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। এখানে দেখেন সবাই মিথ্যা কথা বলে, কেউ সাধু না, ঠিক আছে? এখানে সবাই মিথ্যা কথা বলতে হয়। সো সত্য কথা বলে কজন জব পায় এখানে, যেটা সত্যি কথা। কারণ ওরা তো দেখবে যে আপনার এখানে মানে এইখানে এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি যে এখানে কোনো জব করছেন কিনা, ওরা ওই এক্সপিরিয়েন্স দেখবে। ওরা বাংলাদেশ বা ইন্ডিয়া বা কোনো দেশের এক্সপিরিয়েন্স ওরা দেখবে না। ওরা মেলবোর্ন যদি আসেন, ওরা যে মেলবোর্নে কোনো জায়গায় আপনি জব করছেন কিনা ওটার এক্সপিরিয়েন্স দেখবে। সো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যারা অস্ট্রেলিয়াতে আসবেন 25 সালে কিংবা 26 সালের দিকে, তারা অবশ্যই যখন জব পাওয়ার একটা টিপস বলতেছি, ধরেন আপনি যখন রিজিউম বানাবেন, রিজিউম বানানোর ক্ষেত্রে অবশ্যই মেলবোর্নের কিছু রেস্টুরেন্টের নাম উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে আপনি যদি হাউসকিপিং এ জব করেন তাহলে আপনি কয়েকটা হোটেলের নাম উল্লেখ করে দিবেন যেগুলো মেলবোর্নে অবস্থিত। আপনি যেখানে যান না কেন, সিডনিতে গেলে সিডনির কয়েকটা হোটেলের নাম উল্লেখ করে দিবেন। মানে আপনি সোজা কথা হচ্ছে যে আপনি মেলবোর্ন থাকেন আর সিডনি থাকেন, আপনি ওই জায়গায় যেই ক্যাটাগরি জব করবেন ওই ক্যাটাগরির কিছু রেস্টুরেন্ট বা কিছু হোটেলের নাম উল্লেখ করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার জব পাওয়ার ফ্যাসিলিটি অনেক বেড়ে যাবে। আপনি বলবেন হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জব করছি, হ্যাঁ আমি পারবো, মানে আপনি আপনার এক্সপিরিয়েন্স দেখান, তখন জব পাওয়ার ক্ষেত্রে আপনার ইজি হয়ে যাবে, তখন ওরা আপনাকে হায়ার করবে। সো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম। আরেকটা জিনিস ক্লিয়ার করবো, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এখানে লাইফ স্টাইলটা কেমন, মানে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি লাইফ সিকিউর কিনা বা রাতে নিরাপদ চলাচল করতে পারে কিনা অস্ট্রেলিয়াতে। তো আমি কখনো দেখি নাই যে কোনো মুসলিম কোনো মেয়েরে হ্যারাসমেন্ট করতে বা কিছু করতে, টিজ করতে। শুধু মুসলিম, আমাদের দেশে মুসলিম মেয়ে না, কোনো দেশের মানে এখানে কোনো মেয়েদেরকে কেউ টিজ করতে পারে না, কারণ এখানে রুলস অনেক স্ট্রিক্ট আর এখানে রুলস রেগুলেশন অনেক হার্ড, যার কারণে হচ্ছে আপনি এখানে নিরাপদে চলাচল করতে পারবেন। তো আপনি যদি মেয়ে হিসেবে অস্ট্রেলিয়াতে আসেন, আপনি যদি নামাজের চিন্তা করেন যে আমি নামাজ পড়তে পারবো কিনা বা পর্দা মেনটেন করতে পারবো কিনা বা রাতের বেলা যদি আমি জব করি সেক্ষেত্রে আমার জন্য সিকিউর হবে কিনা, হ্যাঁ এটা আপনার জন্য আমি 90% বলবো যে সিকিউর। হ্যাঁ কিছু ক্ষেত্রে হচ্ছে একটু আপনার সেটা তো মানে সব জায়গাতে একদম 100% নিরাপদ থাকবে এমন না। ধরেন কিছু কিছু এরিয়া আছে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটে, বাট ওটা অত বেশি না, মানে আপনার যে মার্ডার ওইরকম কিছু না। মাঝে মাঝে হয়তো দেখা গেছে জাঙ্কি টাঙ্কি থাকলে তারা ডিস্টার্ব করে, বাট ওইরকম না, তো ওটা রেয়ার কেস, খুব কম। বাট আপনি সিটির আশেপাশে থাকেন তখন এরকম কি আপনি এরকম দেখবেন না, কারণ পুলিশ সবসময় থাকে। আপনি যখন 340 কল দেবেন সাথে সাথে পুলিশ চলে আসবে। যদি চিন্তা করেন যে অস্ট্রেলিয়াতে মেয়েদের জন্য মানে নিরাপদ কিনা, আমি বলবো হ্যাঁ নিরাপদ, আপনি চলাচল করতে পারবেন, পর্দা মেনটেন করতে পারবেন, জব করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা নেই। প্রশ্ন করছেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে যদি আমি মেলবোর্ন বা সিডনিতে আসি বা ফার্তে আসি, সেখান থেকে আমি টিউশন ম্যানেজ করতে পারবো কিনা, এই কথা সহজ কথা উত্তর আমি একদম আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আগে মনে দিছিলাম, দেখেন এখানে আপনি যদি আসেন, ধরুন আপনি সিডনিতে আসেন অথবা মেলবোর্ন আসেন, ফার্থে আসেন, তবে ফার্থ থেকে সিডনি মেলবোর্ন আসলে বেস্ট। আর আপনার যদি ফি আর তাড়াতাড়ি পাওয়ার ইন্টারেস্ট থাকে তাহলে ফার্থে যাওয়া বেস্ট। ফার্থে, ডারউইন, তারপর হচ্ছে অ্যাডিলেড, তাসমানিয়া, এগুলো যাওয়া বেস্ট, কারণ এগুলো ফি আর পয়েন্ট একটু বেশি পাওয়া যায়, বাট মানুষ কম প্রিফার করে এই কারণে, কারণ ওই দিকে একটু জব পাওয়াটা একটু টাফ, টিউশন ম্যানেজ করাটা অনেক হার্ড, যার কারণে মানুষ সবসময় প্রেফার করে সিডনি অথবা মেলবোর্ন, এটা সত্যি কথা। এরপর যখন ব্যাচেলর, মানে আমি যতটুকু স্টুডেন্ট দেখছি বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি মেলবোর্ন অথবা সিডনি আসে, দেন হচ্ছে সুযোগ মতো যখন ব্যাচেলর কমপ্লিট হয়, মাস্টার্সের সময় মাস্টার্সের সময় তারা হচ্ছে আপনার ইয়াতে চলে যায়, ফার্থে চলে যায়, নয়তো অ্যাডিলেডে চলে যায়, নয়তো তাসমানিয়া, ডারউইনের দিক দিয়ে চলে যায়। বাট বেশিরভাগ স্টুডেন্ট কি করে মেলবোর্ন অথবা সিডনি আসে, আইসা এখানে ব্যাচেলর কমপ্লিট করে। তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আপনাদের জবের ক্ষেত্রে টিউশন ম্যানেজ করতে পারবেন কিনা সেটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন সত্যি কথা, টু বি অনেস্ট, আপনি এইখানে আসেন না, যেখানে যান, সিডনি যান, মেলবোর্ন যান, ফার্থে যান, আপনার টিউশন ফি যদি আপ টু 6,000 হয়, সেটা ইনস্টিটিউট হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যেটা হোক, আপ টু 6,000 হলে আপনি জীবনেও একটা জব করে, মানে টিএফএন জব করে টিউশন ফি জীবনে ম্যানেজ করতে পারবেন না। যদি 6,000-এর বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে দুইটা জব করতে হবে, একটা ক্যাশ, একটা ট্যাক্স, সোজা কথা। এখন দেখেন এখানে যত ইউটিউবার দেখবেন, যাই দেখবেন যে বলতেছে যে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ টিউশন ফি দিতে পারতেছি, চলতে পারতেছি, ওরা ভাই দুইটা জব করে। কারণ
দুইটা জব ছাড়া জীবনে আপনি টিউশন ম্যানেজ করতে পারবেন না, একদম টু বি অনেস্ট কথা। আপনি যদি টিএফএন জব করেন উইকলি আপনি নিলে হাইয়েস্ট আপনি নিলে $800 কামাবেন। 800-র বেশি তো আপনি যাবেন না। তো 800 দিলে আপনার $3200 আসে মাসে। তো আপনার খাওয়া খাওয়া সব মিলে আমি $2000 দিলে আপনার থাকে কত? আপনার থাকে $1200। তো $1200 আপনি 6 মাসে গুণ দেন না, 6 মাসে গুণ দিলে কত? 6000। আর ওইখানে হচ্ছে 6 12 7200। 7200 আপনি সেভ করতে পারবেন 6 মাসে। সো আপনার যদি টিউশন ফি, ওইটা আমি তো বললাম, সেটা হচ্ছে যে আপনি জাস্ট টিউশন ফি যদি কলেজে হয় বা ইনস্টিটিউটে হয় ধরেন 6 থেকে 7 হাজার তাহলে দিতে পারবেন, বাট এর বেশি হলে আপনি দিতে পারবেন না। কারণ টিএফএন জব তো আপনাকে এসে বেশি দিবেও না। কারণ আপনার যদি আমি তো এটা আপনাকে বেশি ধরছি, আমি তো এটা আপনার অনেক বেশি ধরছি। আপনার টিএফএন তো আপনার এত পে করবে না, কারণ আপনি শুরুতে যখন টিএফএন জব করবেন তখন আপনাকে 25 করে দিবে। হ্যাঁ, যদি হয়তো কোলসে, উলিসে, কেমার্টে এগুলোতে যদি আপনি ঢুকেন সেই ক্ষেত্রে হয়তো না হয় আপনারা ওরা মানে সেটা হচ্ছে শিফট ভাগ করা আছে। ধরেন আপনি সকালে যদি করেন ভোর 5টা থেকে যদি সকাল 10টা পর্যন্ত করেন তখন আপনার ওটা 40-45 করে দিবে, তখন বিনা বিষয়। বাট রাতের বেলা করলে 12টার পর থেকে করলে কোলস, উলিস অথবা কেমার্টে তখন আপনাকে ওরা 45 করে দিবে। কিন্তু সেই কথা হচ্ছে কি আপনি আইসা আমাদের ওইরকম জব পাবেন, পাওয়াটা টাফ, সবাই পায় না ভাই। এখানে হচ্ছে রেফারেন্সটা বড় বিষয়। যদি আপনার রেফারেন্স ভালো হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, যদি না থাকে তাহলে তো বিষয়টা অন্যরকম। তো যদি হ্যাঁ আপনি যদি টিএফএন জব করেন আমি সর্বোচ্চ দিলাম আপনার 800 দিব। 800-র বেশি আপনি পাবেন না ভাই। এর অনেকে বলে যে ভাই এর বেশিও পাই, তারা হচ্ছে ওরা এইচ কেয়ার জব করে, এরকম কিছু হবে। এইচ কেয়ার ছাড়া ভাই জীবনে পসিবল না। সো এইচ কেয়ার 45-এর উপরে দেয়, কারণ এটা আপনি সবাই জানি এইচ কেয়ারের পেমেন্ট একটু বেশি। সো এটা নতুন করে বলার কিছু নেই। তো এইচ কেয়ার তো সবাই জব পায় না, কারণ এখানে কোর্স করা লাগে, কোর্স করার পরে এরপর আপনার পাইতে হয়। কিন্তু এইচ কেয়ার জবটা অনেক হার্ড আছে, এইচ কেয়ারের জব সবাই পায়ও না। আচ্ছা যাই হোক, এখন লাস্ট প্রশ্ন আপনি আমাকে করছেন যেটা, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আসলে ইনকাম কত করা যায়। টু বি অনেস্ট, আপনি যদি টিএফএন জব করেন পাশাপাশি ধরেন টিএফএন একটা জব করলেন আপনি, আমি ধরলাম যে হাইয়েস্ট গেলে আপনার $3200। আর নর্মাল যদি আপনি ইনকাম করেন টিএফএন এ সেটাতে আপনি $2500 পাবেন। তা আমি ধরলাম নর্মাল ধরলাম, ঠিক আছে, নর্মাল আপনি $2500 পাচ্ছেন টিএফএন থেকে। পাশাপাশি যদি একটা ক্যাশ জব করেন ওইখানে আমি আপনার ধরলাম কত, $2000 ধরলাম, ঠিক আছে, 2000 বেশি ধরলাম না, $2000 ধরলাম। 2500 আর 2000 কত, 4500। তো 4500 হইলে আপনি সেভ করতে পারেন। আমি বলি আপনি যদি $2000 মধ্যে সব কমপ্লিট করতে পারেন, আপনার খাওয়া দাওয়া, বাসা ভাড়া সব, মোবাইলে বিল টিল সহ সব যদি $2000 মধ্যে কভার করতে পারেন, তাইলে আপনার আমি বলি তাইলে হচ্ছে যে আপনার $2500 থাকবে। $2500 যদি আপনি এবার কনভার্ট করেন 2 মাসে 5000, ঠিক আছে, 4 মাস হচ্ছে কত, 10000, 1000 কত, 5000। তো আপনি দিতে পারবেন, $15000 চলে আসে। 1000 করে হলে যদি সেভ করে 6 মাসে আপনার $15000 চলে আসে, সো আপনি দিতে পারবেন। $15000 উপরে হয় সেক্ষেত্রে আপনি ইম্পসিবল। আপনার তাহলে সপ্তাহে মোটামুটি ক্যাচ আপ করতে হবে, 40 ঘন্টায় মিনিমাম করতে হবে, তাহলে আপনি ইজিলি দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সে এমনি যদি কেউ চিন্তা করেন যে না টিউশন ফি কীভাবে ম্যানেজ করবো, টিএফএন জব করে দিবেন, এটা ইম্পসিবল। অস্ট্রেলিয়াতে সেটা সম্ভব না উইদাউট ক্যাশ জব, ঠিক আছে। আর নর্মালি আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে একটা স্টুডেন্ট নর্মালি কতটা ইনকাম করতে পারে। একটা স্টুডেন্ট নর্মালি ইনকাম করতে পারে যদি সে $5,000 যদি আমি ধরি, মোটামুটি 3 লাখ থেকে 4 লাখ টাকা সে ইনকাম ইজিলি করতে পারে যদি ক্যাশ জব করে, ট্যাক্স জব করে, দুইটাই। আদারওয়াইজ যদি শুধু ট্যাক্স জব করে তাহলে মোটামুটি সে 2,20,000 30,000 এরকম ইনকাম করতে পারে। আদারওয়াইজ ক্যাশ জব ছাড়া সে টিসিপি ম্যানেজ করতে পারবে না, অত বেশি ইনকাম করতে পারবে না, সোজা কথা। এখন দেখেন এক একজন এক এক রকম ইনকাম করে, কেউ হচ্ছে 4 লাখ ইনকাম করে, কেউ 5 লাখ ইনকাম করে, কেউ 6 লাখ ইনকাম করে। সেটা হচ্ছে তার জবে তার কতটুকু পেমেন্ট করে। এখন দেখেন আপনি যদি একটা কোলসে জব করেন বা উলিসে জব করেন আপনার পেমেন্ট কিন্তু আলাদা, আপনার তখন মানে $3000 এখান থেকে আসবে, ঠিক আছে। এরপর আপনি যদি একটা ক্যাশ জব করেন সেখানে আপনার শিফট বেশি দেয়, 50 ঘন্টা দেয় বা 60 ঘন্টা দেয়, সেক্ষেত্রে আপনার ইনকাম আরো বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা ইনকাম বা 6 লাখ টাকা ইনকাম আপনি পসিবল, ইম্পসিবল কোনো শব্দ নাই, পসিবল যদি সেটা আপনি ম্যানেজ করতে পারেন। ওইরকম জব যদি আপনি ম্যানেজ করতে পারেন ক্যাশ প্লাস ট্যাক্স, সেক্ষেত্রে 5-6 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। কেউ নর্মাল ইনকাম 4 লাখ করে, কেউ 3 লাখ করে, এটা ডিপেন্ড করে মানে কে কি ধরনের জব করে, কয় ঘন্টা শিফট তারা দেয়, এটা হচ্ছে ডিপেন্ড করে। এখন দেখেন অনেকে বলে যে হ্যাঁ ভাই 3 লাখ টাকা কি পসিবল, 5 লাখ টাকা কি পসিবল, ভাই দেখেন এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এক এক মানুষ এক এক রকম ইনকাম করে, সবার তো ইনকাম আর এক না। তবে হ্যাঁ অস্ট্রেলিয়াতে মোটামুটি একটা স্টুডেন্ট অন এভারেজ 4 লাখ টাকা ইনকাম করতে পারে যদি 2টা জব করে। আদারওয়াইজ 2টা জব না করলে, একটা জব করলে শুধু টিএফএন করলে সে হচ্ছে মোটামুটি 2,10,20 এরকম ইনকাম করতে পারবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নেক্সটে কি ধরনের ভিডিও আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।